গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাতে করে যুক্ত হিসেবে প্র্যাকটিস সেটে তোমাদের সামনে প্রশ্ন রয়েছে। প্রত্যেকে প্রতিদিনের মতো আমি করার আগে প্রত্যেকটা প্রশ্ন তোমরা করার চেষ্টা করবে এবং কমেন্টে অ্যান্সার লেখার চেষ্টা করবে। আজকের প্র্যাকটিস সেটে প্রত্যেকটা অঙ্ক একেবারে খুব মজাদার অঙ্ক রয়েছে, একেবারে পেপারের মতো অঙ্ক। তোমাদের পেপারে যে টাইপের অঙ্ক আছে সেম টু সেম সে টাইপের একেবারে সেই লেভেলেরই অঙ্ক রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন একেবারে ইম্পর্টেন্ট হবে আজকের। চলো প্রত্যেকে করার চেষ্টা করবে। খুব সুন্দর, অত হার্ডও না আর অত সহজও না, একবারে মডারেট লেভেলের অঙ্ক আছে, একেবারে পেপারে জিজ্ঞাসা করার মতো প্রশ্ন স্যার। চলো প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখব। বলছে একটি ব্যাগে ১ টাকা ৫০ পয়সা এবং ২৫ পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5, তাদের মূল্যের অনুপাত কত? তাহলে একটা কিসে বলেছে, একটা ব্যাগে ১ টাকা ৫০ পয়সা আর কার স্যার ২৫ পয়সা। তাহলে ১ টাকাকে আগে দেখো, ৫০ পয়সা আর ২৫ পয়সা রয়েছে পরের দুটো, তাহলে আমরা টাকাকে পয়সায় পরিণত করে নেব। তাহলে ১ টাকা সমান স্যার কত জানি স্যার ১০০ পয়সা। তার মানে লিখো ১০০ টাকা, ১০০ পয়সা ১ টাকা সমান, তার মানে ১০০ পয়সা আর কত পয়সা বলেছে ৫০ পয়সা আর ২৫ পয়সা। এই তিনটে পয়সার অনুপাতটা স্যার কত বলে দিয়েছে আমাকে প্রশ্নে? 2:3:5। অর্থাৎ ১০০ পয়সা কটা আছে ব্যাগের মধ্যে? দুটো মুদ্রা আছে। ৫০ পয়সার কয়টা মুদ্রা আছে? তিনটা। ২৫ পয়সার কটা মুদ্রা আছে স্যার? তিনটা। আমি যদি তোমাকে বলি ২ টাকা, তোমার কাছে ২টা কয়েন আছে, ২ টাকার ২টা কয়েন আছে, তার মানে তোমার কাছে কত টাকা আছে? ২ গুণিত ২ সমান ৪ টাকা আছে। তাহলে এখানে দেখো ১০০ পয়সার দুটা মুদ্রা আছে সমান মোট কত টাকা আছে স্যার? এখানে দেখো ১ গুণ করে দেব, ২০০ পয়সা আছে অনুপাত ৫০ পয়সার তিনটা মুদ্রা, তার মানে কত টাকা কত পয়সা হয়ে গেল? ৩ ৫ ১৫, ১৫০ পয়সা। ২৫ পয়সার ৫টা মুদ্রা মানে কত পয়সা হয়ে গেল স্যার? ৫ পঁচিশে ১২৫ পেয়ে গেলাম আমরা। এখান থেকে এবার কাটাকাটি করবো ২৫ দ্বারা, ৮ পঁচিশে ২০০, এদিকে পেয়ে যাবো আমরা ৬ পঁচিশে ১৫০, আর এটাকে ৫ দ্বারা ২৫ দ্বারা কাটলে গেলে পেয়ে যাবো ৫ পঁচিশে ১২৫। তার মানে কত হয়ে গেল? 8:6:5। অর্থাৎ দেখো পয়সা দিয়ে দিয়েছিল ১০০ পয়সা, ১ টাকা বলেছিল, ১ টাকা মানে কি ১০০ পয়সা, তাহলে ১০০ পয়সা ৫০ পয়সা আর ২৫ পয়সার মুদ্রার অনুপাতটা স্যার কত আমাদের? 2:3:5। সেখান থেকে আমরা কি পাবো স্যার? পয়সার সঙ্গে অনুপাতটা গুণ করে দিব, পেয়ে যাবো যে মূল্য মোট পয়সা কত আছে, তাহলে ২০০, ১৫০ আর ১২৫, তাহলে তাদের মূল্যের অনুপাত। তাহলে অনুপাতে প্রকাশ করো, অনুপাতে লিখলাম, দিয়ে কাটাকাটি করো, তাহলে কত পেলাম? 8:6:5। তাহলে তাদের মূল্যের অনুপাতটা কত হয়ে গেল স্যার আমাদের? 8:6:5 হয়ে গেল আমাদের উত্তর। খুব সহজ প্রশ্ন ছিল। এইখানে একটা টাকাকে যারা ১০০ পয়সাতে পরিণত করে করতে পারবে, এই জিনিসটাই ধরার আসল ব্যাপার ছিল। অনেকেই আছো তোমরা যে ১ টাকা ধরেই করে নিয়েছো, ১ টাকা ৫০ পয়সা আর ২৫ পয়সা, কিন্তু হবে না। আমি কি বলেছিলাম? ইউনিট অর্থাৎ এককগুলোকে একই এতে পরিণত করতে হবে। টাকাকে পয়সাতে পরিণত করো, না হয় পয়সাকে তুমি টাকাতে পরিণত করো, তারপরে করব আমরা অঙ্কটা। চলো পরের অঙ্ক দেখবে। চলো করো দেখি, খুব সুন্দর অঙ্ক রয়েছে। বলছে যে 841/200 2025 কত স্যার? 841/2025 এত এর সঙ্গে, এত এর বর্গমূলের সঙ্গে, আচ্ছা এত এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল আমার ১ হবে? এটার বর্গমূলকে কত দ্বারা গুণ করলে? তাহলে বর্গমূল মানে কি স্যার আমরা জানি? বর্গমূল মানে হচ্ছে একবার স্কোয়ার, একবার রুট। বর্গমূল মানে কি? রুট, একবার রুট। তারপরে এর বর্গমূল পেয়ে গেলাম, এটাকে আমি ধরে নেব এক্স দ্বারা গুণ করতে গেলে গুণফলটা পেয়ে যাব কত স্যার? গুণফল ১ পাবো। এটাই তো প্রশ্ন বলেছে যে 841/2025 এর বর্গমূলকে, তাহলে বর্গমূল করে দিলাম, এর বর্গমূলকে কত দ্বারা গুণ করলে? আমি ধরলাম স্যার এক্স দ্বারা গুণ করলে পেয়ে যাব গুণফলটা কত? ১। তাহলে এক্স এর ভ্যালু বের করবো। তার আগে দেখো 841কে আমরা কি লিখতে পারি স্যার? ২৪। হ্যাঁ ২৪ কেন, ২৯ লিখতে পারি। ২৯ গুণিত ২৯, আচ্ছা রুট আন্ডার আছে, লিখো রুট আন্ডার উপরে। 841কে কি লিখতে পারি? ২৯ গুণিত ২৯, অর্থাৎ ২৯-এর গুণফল হচ্ছে আমার 841। আর 2025কে কি লিখতে পারি স্যার? ৪৫ গুণিত ৪৫, ৪৫ গুণিত ৪৫ গুণিত এক্স ছিল, রেখে দাও ইন্টু 1। এই এক্সটা কিন্তু রুটের বাইরে আছে। তাহলে দেখো এখান থেকে দুটো ২৯ থেকে বর্গমূলের মধ্যে থেকে, অর্থাৎ রুটের মধ্যে থেকে কটায় বেরোবে? একটা, ২৯। এখানে কত লিখতে পারবো? দুটার জন্য একটা, ইন্টু এক্স সমান 1। তাহলে দেখো এক্সটা এপারে থাকলো, এখানে কি আছে? এটা 29/45টা গুণ আকারে আছে, ওপারে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে স্যার? উল্টোটা হয়ে যাবে, 45টা উপরে যাবে, নিচে যাবে 29 ইন্টু 1 ছিল, 1 দ্বারা গুণ করলে এটাই পেয়ে যাবো 45/29। তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম? 45/29। অর্থাৎ
আমরা যদি এর বর্গমূলটাকে 45/29 দ্বারা গুণ করি তাহলে গুণফল কত পেয়ে যাব স্যার? 1 পেয়ে যাব। এই লাইনটা আশা করি বুঝতে পেরেছ। 29/45 ইন্টু এক্স আছে, ইন্টু আছে গুণ আকারে, তাহলে এই গুণটাকে যদি ওপারে নিয়ে যায় তাহলে কি হবে? ভাগ। ভাগ মানে কি? উল্টে যাওয়া। তাহলে কত হয়ে যাবে? 45টা উপরে, 29টা চলে আসবে নিচে, এখানে 1 আগে থেকে ছিল, তাহলে গুণ 1 হবে। তাহলে যে কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করতে গেলে আমরা কি জানি? যে গুণফলটা আমার 1ই হবে। চলো স্যার, খুব সহজ প্রশ্ন ছিল। এর বর্গমূলকে বলেছে। প্রশ্ন সবসময় স্যার ভালো করে পড়বে। পরীক্ষা হলে এমন নয় যে তাড়াহুড়া করতে গিয়ে প্রশ্নের দিকে লক্ষ্য করলে না, তুমি অ্যান্সার করে গেলে শুধু 841/2025 গুণিত এক্স সমান 1 করে দিলে সেখান থেকে উত্তর বের করলে দেখবে যে অপশনে কিন্তু সেই উত্তরটা রয়েছে, সেটা করে আসলে তুমি তো মনে করবে যে সঠিক অ্যান্সার করে এসছো, কিন্তু সেটা ভুল অ্যান্সার। সেই জন্য আগে প্রশ্নটাকে মাথা ঠান্ডা করে পড়তে হবে। যত ভালো করে তুমি প্রশ্ন পড়তে পারবে, বুঝতে পারবে, প্রশ্ন ধরতে পারবে, তত ভালো অ্যান্সার হবে তোমার এবং কারেক্ট অ্যান্সার হবে। চলো 3 নম্বর অঙ্ক কি বলছে? একটি গাড়ি 5 ঘন্টায় 240 কিমি পথ অতিক্রম করেছে। একটা গাড়ি ধরে নাও, সেই গাড়িতে তুমি আছো, গাড়িটা তুমি ড্রাইভ করছো, 5 ঘন্টাতে 240 কিমি পথ গিয়েছো। এখান থেকে যাত্রা শুরু করেছো, করে 240 কিলোমিটার তুমি গেলে 5 ঘন্টাতে। স্যার সময় কত নিলে? 5 ঘন্টা। কত দূর গেলে স্যার? 240 কিমি। তাহলে দেখো, পরের লাইন পড়ার আগে আমি যদি তোমাকে এখান থেকে প্রশ্ন করি স্যার তাহলে তোমার স্পিড কত, তাহলে স্পিড কীভাবে বের করবে স্যার? স্পিড ইকুয়াল টু কি জানি আমরা? ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব বাই সময়। তাহলে দেখো, স্পিড জানি না আমরা, ডিস্টেন্স কত গিয়েছো তুমি? 240 কিমি, 240 বাই সময় কত নিয়েছো যেতে? সময় নিয়েছো 5 ঘন্টা। তাহলে কত হয়ে যাবে? কাটাকাটি করবো আমরা 5 দ্বারা, 4 5 20, 5 8 40 সমান 48 কিমি পার ঘন্টা। তার মানে প্রথম লাইন থেকে আমরা স্পিডটা পেয়ে গেলাম কত? 48 কিমি পার ঘন্টা। এবার আমরা নেক্সট লাইন পড়বো, কি বলছে? যদি এটি তার স্বাভাবিক গতির অর্ধেক গতিতে ভ্রমণ করে। দেখো, তুমি এখান থেকে এখানে গেলে 240 কিলোমিটার 5 ঘন্টা সময় লাগলো, অর্থাৎ তোমার বেগটা কত ছিল স্যার? এখান থেকে 48 কিমি পার ঘন্টা। তার মানে তুমি 48 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়েছো। এখন যদি আমি তোমাকে বলি 48 কিমি পার ঘন্টাতে না গিয়ে এর অর্ধেক গতিতে যেতে, অর্থাৎ তুমি গিয়েছো ঘন্টায় 48 কিমি করে, এখন যদি তোমার গতিটা অর্ধেক করে দিই, অর্ধেক করে দিলে তাহলে তোমার স্পিডটা কত হয়ে যাবে? এর অর্ধেক কত হয়ে যাবে স্যার? 2 দ্বারা ভাগ করবো, কত হয়ে যাবে 2 দ্বারা ভাগ করতে গেলে? 2 4 24 কিমি পার ঘন্টা। তাহলে বলছে এখন যদি তোমার গতিটা অর্ধেক করে দিই তাহলে বলছে তাহলে একই দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? একই দূরত্ব, তাহলে 240 কিলোমিটারই ডিস্টেন্স কত বলে দিয়েছে? 240 কিমি। তাহলে এই 240 কিমি যেতে তোমার কতক্ষণ লাগবে? তাহলে দেখো, তুমি 240 কিলোমিটার যাচ্ছিলে আগে কত? 5 ঘন্টায়, যেখান থেকে আমরা স্পিডটা পেলাম 48 কিমি পার ঘন্টা। কিন্তু এখন আমি বলে দিলাম যে তোমাকে অর্ধেক গতিতে যেতে হবে, অর্থাৎ অর্ধেক গতিতে বললে কি? যাচ্ছিলে 48, এখন যেতে হবে 24 কিমি পার ঘন্টাতে। তাহলে সেটুকুই পথ যেটুকু তুমি গিয়েছিলে 240 কিলোমিটার, তাহলে এখন তোমার 240 কিলোমিটার পথ যেতে কতক্ষণ লাগবে? স্পিড যেহেতু কমিয়ে দিয়েছি তার মানে সময় বেশি লাগবে। তাহলে কত লাগবে সময়? দেখো, কি জানি আমরা? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে দেখো, স্পিড কত করে দিয়েছে এখন? 24 ইকুয়াল টু ডিস্টেন্স কত আছে স্যার? 240, তাই তো? সময় বলেছে কত লাগবে? সময় জানি না আমরা, টি ধরে নিলাম, টি সময় লাগবে। 24 দ্বারা কাটো, 1 0, তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, টি কে 1 দ্বারা গুণ করো, টি সমান কত পড়ে আছে? 10, তার মানে 10 কিমি। আচ্ছা, কত লাগবে সময়? 10 ঘন্টা। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে গেল স্যার? আমাদের 10 ঘন্টা সময় লাগবে। এখান থেকে আমরা পেয়ে গেলাম, যেহেতু তোমার স্পিড অর্ধেক করে দিয়েছে, দূরত্ব একই যাচ্ছ, অর্থাৎ 240 যাচ্ছিলে, এখনো 240 যাচ্ছ, তাহলে এখন সময়টা কত লাগবে? জেনারেল ফর্মুলা জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, বসিয়ে দিব, হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো, খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে, একেবারে মাখন টাইপের প্রশ্ন, একেবারে পেপারে আসার মতো তোমাদের প্রশ্ন। চলো পরের প্রশ্ন দেখবে, 40 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? মৌলিক সংখ্যা আমি কিন্তু কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। মৌলিক সংখ্যা কাদেরকে বলে? এর আগের প্র্যাকটিস সেটগুলোতে একটাতে আমি বলেছিলাম তোমাকে 1 থেকে 100-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা, 50 থেকে 100-এর মধ্যে কতগুলো, 1 থেকে 50-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা, প্রত্যেকটা জিনিস লিখে দিয়েছিলাম। 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে যারা আগের ক্লাসগুলো করেছো জানো। যারা যারা জানো তারা কমেন্টে লিখে দেখো তো, 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, প্রত্যেকে লিখবে স্যার। চলো এই অঙ্কটা করি। দেখো, 40 থেকে 50-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? মৌলিক সংখ্যা মানে কি বলেছিলাম? মৌলিক সংখ্যা যাকে আমরা 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবো, 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবো, তাকে বলবো মৌলিক সংখ্যা। তাহলে দেখো, 40 থেকে 50-এর মধ্যে
তাহলে 40 একটা কি যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা হবে না, কারণ 40কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 2 দ্বারা ভাগ করতে পারবো, 4 দ্বারা, 10 দ্বারা, 20 দ্বারা, অনেকগুলো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো, তো 40 হবে না। তার মানে 41 দেখো একটা সংখ্যা, 41কে একমাত্র আমরা 1 এবং 41 দ্বারাই ভাগ করতে পারবো। তাহলে 41 পেয়ে গেলাম একটা। 42 হবে না। 43, তার মানে কত হয়ে গেল? 43 হয়ে গেল একটা, দুটো পেয়ে গেলাম। 44 হবে না, 45 হবে না, কারণ 5 দ্বারা যাবে 45কে, 9 দ্বারা যাবে, যা হবে না 45। 46 তো হবে না। 47 দেখো, 47, তারপর কত হয়ে যাবে স্যার? 47 একটা হয়ে গেল, কটা হয়ে গেল? তিনটা। 48 হবে না। 49 হবে না, কারণ 7 7 49, সেটাও হবে না। 50 তো হবেই না। তার মানে কত হয়ে গেল আমাদের? তিনটা। তবে 40 থেকে 50-এর মধ্যে মোট কয়টা মৌলিক সংখ্যা রয়েছে স্যার? তিনটা রয়েছে। আচ্ছা, 1 দ্বারা যদি দিই, 2 দ্বারা যাবে না, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, আচ্ছা। তবে কটা পেয়ে গেলাম আমরা? তিনটা পেয়ে গেলাম। কি কি স্যার? 41, 43 এবং 47। তাহলে 40 থেকে 50-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা কটা রয়েছে স্যার? তিনটি। চলো পরের প্রশ্ন দেখবে। বলছে 9 সেমি ব্যাসার্ধ এবং 15 সেমি উচ্চতার একটি শঙ্কুকে গলিয়ে, আচ্ছা এখানে দেখো একটা শঙ্কু রয়েছে আমার, যার ব্যাসার্ধ হচ্ছে আর, এটুকুর মান বলে দিয়েছে আমাকে, আর এর মানটা বলে দিয়েছে 9 সেমি। কত? 9 সেমি। আর উচ্চতা কত বলে দিয়েছে স্যার? এইচ এর ভ্যালু বলে দিয়েছে আমাকে 15 সেমি। এবার এই শঙ্কুটাকে গলিয়ে কি তৈরি করছে? একটা আমার প্রশ্ন বলছে 45 সেমি উচ্চতার একটি সিলিন্ডার তৈরি করা হলো। সিলিন্ডার বলতে কি স্যার? আমার চোঙ, চোঙের কথা বলেছে। এই সিলিন্ডারটা তৈরি করা হলো, যার উচ্চতা বলে দিয়েছে কত? 45 সেমি। 45 সেমির উচ্চতা, তার মানে এটা কি আমার এইচ। কত বলে দিয়েছে? 45। 45 সেমি উচ্চতার একটি সিলিন্ডার তৈরি করা হলো। তাহলে বলছে সিলিন্ডারের ভিত্তির ব্যাস আচ্ছা সিলিন্ডারের ব্যাস কত, অর্থাৎ এটা কি আমার ব্যাসার্ধ। এই পুরোটার মান আমাকে জিজ্ঞাসা করেছে, এই ব্যাসের মানটা কত জিজ্ঞাসা করেছে। তার মানে দেখো, আমি যদি একটা গিলাসে করে জল নিই, সম্পূর্ণ গিলাসে জল নিলাম, সেই জলটাকে যদি আমি অন্য কোনো একটা পাত্রে ঢালি, তাহলে সেই জলের যে পরিমাণটা সেই অন্য পাত্রে ঢাললাম গিলাসের জলটা, তাহলে কি জলের পরিমাণ কমবে বা বাড়বে? না, একই থাকবে জলের পরিমাণ। তার মানে এইটাকে গলিয়ে আমি এইটা তৈরি করছি, তার মানে এর ওজন যত হবে এর ওজনও তত হবে, সেম থাকবে ওজনটা। আকারটা চেঞ্জ হচ্ছে, আয়তনটা সেম থাকছে। এর আয়তনকে গলিয়ে আমরা এটা তৈরি করেছি, তার মানে দুটোর আয়তন কি হয়ে যাবে স্যার? ইকুয়াল। তার মানে এর আয়তনের ফর্মুলা কি জানি আমরা? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা লিখে নাও স্যার তোমরা, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তবে এর আয়তন কার সঙ্গে সমান হবে? এর আয়তনের সঙ্গে। আর সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি জানি স্যার আমরা? পাই আর স্কোয়ার এইচ, তাই তো? মান বসাও, আগে পাই পাই কেটে যাবে, তাহলে দেখো 1/3, আর কাটতে যেও না, কারণ এখানে আর এর ভ্যালু আলাদা হবে, এখানে আর এর ভ্যালু আলাদা হবে। তাহলে আর এর ভ্যালু এখানে আছে কত? 9 সেমি। তবে 9 এর স্কোয়ার মানে কি স্যার? 9 গুণিত 9 গুণিত এইচ কত আছে এখানে? 15 সেমি, সমান কত হয়ে যাবে? এখানে আর এর মান জানি কি আমরা? আর এর মান জানি না, আর স্কোয়ার রেখে দাও। তাহলে এইচ এর ভ্যালু কত আছে? 45। তাহলে দেখো 15 দ্বারা কাটবো, 3 15 45, 3 দ্বারা কাটবো, 3 3 9, 3 3 কাটবে, তাহলে এখানে পড়ে থাকলো কি? 9, আর এপারে পড়ে থাকলো কি? আর স্কোয়ার। তার মানে আর এর ভ্যালু কত হয়ে যাবে? √9 সমান 3। স্কোয়ার উঠাতে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে এটা। তো আর এর ভ্যালু √9, তার মানে আর এর ভ্যালু কত হয়ে গেল স্যার? শুধু 9 থেকে কি লিখতে পারি? 3 গুণিত 3, তার মানে একটা 3 বেরিয়ে আসবে, আর এর ভ্যালু হয়ে গেল 3। আমাকে কি চেয়েছে? এর ব্যাস। আমরা আর মানে কি জানি? ব্যাসার্ধ। এর ব্যাসার্ধ এটুকুর মান পেলাম 3, তার মানে এটুকুরও মান 3। তাহলে 3 3 কত হয়ে গেল? 6 সেমি। উত্তর কত হয়ে গেল স্যার? 6 সেমি। এটাকে গলিয়ে এটা তৈরি করছে, তার মানে এর আয়তন আর এর আয়তন কি হয়ে যাবে স্যার? ইকুয়াল হয়ে যাবে। তাহলে এই আয়তনটা ইকুয়াল করলাম, পাই পাই কাটলো, ভ্যালু বসালাম, এখান থেকে আর স্কোয়ারের মান পেলাম 9, তাহলে আর এর মান কত হয়ে যাবে? 3। আরটা কি? ব্যাসার্ধ। আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে? ব্যাস। ব্যাস কি হয়? ব্যাসার্ধের 2 গুণ হয়। তাহলে 2 ইন্টু করে দিব, 2 ইন্টু 6 3, তার মানে কত গেল? 6 সেমি। চলো স্যার পরের প্রশ্ন দেখবে প্রত্যেকে। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় একটা না একটা আসবেই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ছিল এটা। তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন দেখতেই পাবে এই পরিমিতি চ্যাপ্টার থেকে। চলো পরের প্রশ্ন দেখবে। কি বলছে আমার?
এক্স মোট 180 টাকায় 40টি পেন্সিল কিনেছে। এক্সের জায়গাতে তুমি নিজেকে ধরে নাও, তুমি 180 টাকাতে কটা পেন্সিল কিনেছো স্যার? 180 টাকাতে 40টা পেন্সিল কিনেছো, অর্থাৎ 40টা পেন্সিলের দাম কত হয়ে গেল স্যার? 180 টাকা। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি তোমাকে একটা পেন্সিলের দাম কত হবে, তাহলে 40 দ্বারা করে দিব কি ভাগ, তার মানে 40 দ্বারা ভাগ করে দাও, পেয়ে যাবো একটা পেন্সিলের দাম। শূন্য শূন্য কাটবে, 2 দুনা 4, 9 দুনা 18। তাহলে কি পেলাম? 9/2 সমান কত? 4.5। তার মানে একটা পেন্সিল কত টাকায় কিনেছো তুমি? 4.5 টাকায়। 40টা পেন্সিলের দাম যদি 180 টাকাতে তুমি কিনে থাকো, তাহলে একটা, আচ্ছা তোমাকে আরো ছোট উদাহরণ দিয়ে বোঝাই, 2টা পেন্সিল কিনলে তুমি 4 টাকাতে, তাহলে একটা পেন্সিল কত টাকাতে কিনেছো? 2 দ্বারা ভাগ করবে, 2 টাকাতে কিনেছো। একটা পেন্সিলের দাম 2 টাকা হয়, তবে তো দুটো পেন্সিলের দাম 2 টাকা হবে। তাহলে কি করে পেলাম আমরা? ভাগ করে। তাহলে 180টা পেন্সিলের 40টা পেন্সিলের দাম যদি 180 টাকা হয়, তাহলে একটা পেন্সিলের দাম কত হবে? 40 দ্বারা ভাগ করে দিব, পেয়ে যাব 4.5 টাকা একটা পেন্সিলের মূল্য। তার মানে একটা পেন্সিলের মূল্য কত পেয়ে গেলাম? এটা 4.5 টাকা। এবার বলছে একটি কলম, আচ্ছা, এবং 180 টাকায় 2 ডজন কলম কিনেছো। 180 টাকায় এটা পেন্সিল কিনলে, এবার 180 টাকাতে তুমি কি করছো? 2 ডজন কি কিনছো তুমি? কলম কিনেছো। তাহলে 2 ডজন মানে কত হয়ে যাবে স্যার? 1 ডজন। লিখে নাও তোমরা যারা জানো না, 1 ডজন সমান 12টি। 1 ডজন সমান কয়টি স্যার? 1 ডজন সমান হচ্ছে 12টি। লিখে নাও তোমরা, 1 ডজন সমান 12টি। তাহলে 2 ডজন সমান কতটি কলম হয়ে যাবে? 2 গুণিত 12 সমান 24টি। তারপরে 180 টাকায় তুমি 24টি কি কিনেছো? কলম কিনেছো। তাহলে একটা কলমের দাম কত স্যার? 180কে 24 দ্বারা করে দিব ভাগ। তাহলে 4 দ্বারা, 4 6 24, আচ্ছা 6 দ্বারা দাও, 4 6 24, 6 দ্বারা 3 6 18 0 30, 2 দুনা 4, আর এদিকে পেয়ে যাবো 15 দুনা 30। তাহলে কত পেলাম? 15/2 সমান 7.5। তার মানে একটা কলম কত টাকায় কিনেছো? 7.5 টাকায় তুমি কিনেছো। আর একটা পেন্সিল কত টাকায় কিনেছো? 4.5। অর্থাৎ পেন্সিলের দাম, একটার দাম কত কিনেছো তুমি? 4.5 টাকা, অর্থাৎ 4.5 টাকায়। আর একটা কলম কিনেছো কত টাকায় স্যার? 7.5 টাকায়। তাহলে আমাকে বলেছে কি? বলছে একটি কলম এবং একটি পেন্সিলের দামের পার্থক্য নির্ণয় করো। পার্থক্য বলতে একটা পেন্সিলের দাম একটা কলমের দামের চাইতে কত টাকা বেশি আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে কার দাম বেশি? কলমের। তাহলে কলমের দাম থেকে বাদ দিয়ে দিব পেন্সিলের দাম কত? 4.5 টাকা। বাদ দিয়ে দাও, কত পেয়ে যাবো? 3 টাকা। তাহলে পার্থক্যটা কত পেলাম স্যার? একটা কলম এবং একটি পেন্সিলের দামের পার্থক্য 3 টাকা। চলো স্যার পরের প্রশ্ন দেখবে। খুব সুন্দর প্রশ্ন রয়েছে। আচ্ছা সেম, চলো কি বলছে? একজন দোকানদার তার জিনিসপত্রের ওপর 40% ছাড় দেয়, তবুও 20% লাভ হয়। 40% ছাড় দেওয়ার পরেও 20% লাভ হচ্ছে, তাহলে 2400 টাকা মূল্যের একটি জিনিসের জন্য দোকানদার কত টাকা ক্রয় মূল্য দিয়েছে? অর্থাৎ যে জিনিসের গায়ে লেখা আছে অর্থাৎ বাজার মূল্য 2400 টাকা, সেই জিনিসটা দোকানদার কত টাকায় কিনেছে, অর্থাৎ দোকানদারের ক্রয় মূল্য কত? দেখো না, এই টাইপের প্রশ্ন স্যার যখনই তোমরা খাতাতে দেখতে পাবে, একটা ট্রিক শিখে দিচ্ছি, সারা জীবন মনে থাকবে, ভালো করে প্র্যাকটিস করবে স্যার। তাহলে এই টাইপে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখতে পেলে এইভাবে করে দিবে। চলো, যখনই বলবে এত টাকা, আচ্ছা কি বলছে? 40% ছাড় দেয়। আচ্ছা যখনই বলবে এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরে এত পার্সেন্ট লাভ করছে, বা এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরে এত পার্সেন্ট লাভ করছে, সেক্ষেত্রে আগে আমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং বাজার মূল্যের কি করব? অনুপাত বের করব। তাহলে দেখো 40% ছাড় দেওয়ার পরে, 40% ছাড় মানে কি স্যার? 40/100 কাটাকাটি করব, 0 0 2 দ্বারা 4, 5 দুনা 10, তার মানে 2/5। তার মানে আমরা কত পেয়ে গেলাম? 40%-এর ভ্যালু 2/5। এবার দেখো এটা কি ছিল আমার? ছাড়। ছাড় লিখে দাও। এবার লাভ করছে, লাভ কত করছে স্যার? লাভ করছে আমার কত? 20%। 40% ছাড় দেওয়ার পরে 20% লাভ করছে। তাহলে 20%-এর ভ্যালু একই রকম ভাবে 20/100, 0 0 কাটবে, 1/5 সমান কত পেয়ে গেলাম? 1/5। এবার আমরা দেখো 40% ছাড় মানে 2/5 পেলাম, 20% লাভ মানে 1/5 পেলাম। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সিপি অনুপাত এসপি অনুপাত এমপি। অর্থাৎ কি কথাগুলোর মানে? সিপি মানে কি? কস্ট প্রাইস। মনে রাখবে, ক্রয় মূল্য যদি লিখতে যাও তাহলে পরীক্ষাতে কিন্তু অনেক সময় খেয়ে যাবে তোমাদের, সেই জন্য কি লিখবে? সিপি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, এসপি সেলিং প্রাইস মানে কি? বিক্রয় মূল্য, এমপি মার্কেট প্রাইস মানে কি স্যার? বাজার মূল্য। বাজার মূল্য। তাহলে দেখো
ছাড় দিচ্ছে 40%, মানে কি 2/5, মানে 5 টাকা যদি প্যাকেটের গায়ে লেখা থাকে অর্থাৎ বাজার মূল্য যদি 5 টাকা থাকে তাহলে 2 টাকা ছাড় দিচ্ছে। একটা বস্তুর প্যাকেটে লেখা আছে 5 টাকা অর্থাৎ বাজার মূল্য কত টাকা লেখা আছে 5 টাকা, ছাড় দিচ্ছে 2 টাকা, তাহলে বিক্রি করবে কত টাকাতে স্যার? 5 টাকার জিনিসে যদি তুমি 2 টাকা ছাড় পাও তাহলে কত টাকায় কিনবে? 3 টাকায়। 5 থেকে 2 বাদ দাও, 3 টাকাতে কিনেছে। তবে দোকানদার কত টাকায় বিক্রি করেছে? 3 টাকায়। তারপর মার্কেট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত কত পেয়ে গেলাম? 5:3। এখান থেকে দেখো এবার লাভ কত করছে? 1/5, অর্থাৎ 5 টাকাতে যদি কিনে আনে অর্থাৎ ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে 1 টাকা লাভে বিক্রি করছে। তার মানে কত টাকায় বিক্রি করবে? 6 টাকায়। 5 যোগ 1, একটা বস্তু তুমি 5 টাকায় কিনলে স্যার, 5 টাকায় কেনার পরে 1 টাকা লাভে বিক্রি করছো, তাহলে কত টাকা বিক্রি করতে হবে তোমাকে? 5 যোগ 1 সমান 6 টাকায়। তাহলে বিক্রি করবে দোকানদার কত? 6 টাকাতে। অনুপাত তুমি বের করে নাও তিনটার। অনুপাত বের করার নিয়ম কি বলেছিলাম? এর আগে কিছু নেই মানে 6 কে বসে দাও, 3 এর আগে কিছু নেই মানে 3 কে বসে দাও, গুণ করো, 3 5 15 অনুপাত 3 6 18 অনুপাত 5 6 30, কাটাকাটি করো, 3 দ্বারা প্রত্যেকটাকে ভাগ যাবে, 3 দ্বারা 5, 3 দ্বারা 6, 3 দ্বারা 10, তাহলে কত পেয়ে গেলাম? 5:6:10, অর্থাৎ বস্তুটার ক্রয় মূল্য কত পেলাম? 5, বিক্রয় মূল্য কত পেলাম? 6, মার্কেট প্রাইস অর্থাৎ বাজার মূল্য কত পেলাম? 10। এবার প্রশ্নতে যাব আমরা, কি বলছে? 2000 কত বলেছে স্যার? আচ্ছা প্রশ্নটা দেখো একবার, আমার কি বলছে প্রশ্নতে? 2000, চলো প্রত্যেকে দেখবে একবার কি বলছে। 2400 টাকার বলছে যে 2400 মূল্যের একটি জিনিসের জন্য, 2400 মূল্যের জিনিসের জন্য, তার মানে কি প্যাকেটের গায়ে অর্থাৎ বাজার মূল্য বলে দিয়েছে আমার 2400 টাকা, কিন্তু এখানে বাজার মূল্য কত পেয়েছি স্যার? 10, তার মানে 10-এর ভ্যালুটা কত হয়ে যাবে? 2400। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে? 2400/10। তাহলে বলেছে 2400 মূল্যের একটি জিনিসের জন্য দোকানদার কত ক্রয় মূল্য দেয়, অর্থাৎ দোকানদার কিনে এনেছে কত টাকায়? যে জিনিসের গায়ে অর্থাৎ বাজার মূল্য 2400 টাকা লেখা আছে সেই জিনিসটা দোকানদার কত টাকায় কিনে এনেছে স্যার? তাহলে কিনে এনেছে কত টাকাতে? 5-এ। তার মানে 5 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 2400/10 ইন্টু 5। অ্যান্সার হয়ে যাবে 0 0 কাটবে, তাহলে গুণ করে দাও 240-কে 5 দ্বারা, 0 4 5 20, 0 2, 5 2 10, 2 12। তাহলে কত টাকায় কিনে এনেছে স্যার? 1200 টাকায়। কত টাকায় কিনে এনেছে স্যার? 1200 টাকায়। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। আর একবার আমি ডিটেলসে বলে দিচ্ছি। 40% ছাড় দেওয়ার পরে 20% লাভ করছে, তাহলে 40% ছাড় করার অর্থ কি? 2/5, অর্থাৎ বাজার মূল্য যদি 5 টাকা হয় তাহলে 2 টাকা ছাড়ে বিক্রি করবে, তার মানে কত টাকায় বিক্রি করতে হবে? 5 বিয়োগ 2 সমান 3 টাকায়। এবার লাভ হচ্ছে 20%, 20% মানে কি? 1/5, অর্থাৎ বস্তুটা যদি 5 টাকাতে কিনে আনো তাহলে 1 টাকা লাভে বিক্রি করবে, 5 টাকাতে কিনে 1 টাকা লাভে বিক্রি করছে, আমি কত টাকায় বিক্রি করবে? 5 যোগ 1 সমান 6 টাকায়। তাহলে এখান থেকে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং মার্কেট প্রাইসের অনুপাতটা কত পেয়ে যাব? 15 18 30, কাটাকাটি করতে গেলে পেয়ে যাব 5:6:10। তার মানে যদি বস্তুটার মার্কেট প্রাইস অর্থাৎ বাজার মূল্য যদি 10 টাকা লেখা থাকে তাহলে কিনে এনেছো কত টাকাতে? 5 টাকাতে, বিক্রি করেছো কত? 6 টাকাতে। কিন্তু আমাকে বলে দিয়েছে প্রশ্নে 2400 টাকা মূল্যের কোনো বস্তুর জন্য, অর্থাৎ কোনো বস্তুর প্যাকেটে যে বস্তুটা তুমি কিনে নিয়ে এসছো তার প্যাকেটে লেখা আছে 2400 টাকা, অর্থাৎ এখানে আমরা মার্কেট প্রাইস অর্থাৎ বস্তুর মূল্যটা কত পেলাম? 10 টাকা। তার মানে 10-এর মানটা পেলাম 2400 বলে দিয়েছে প্রশ্নে, তাহলে একের মান কত? এত। তাহলে তুমি সেই বস্তুটা কিনে এনেছো কত টাকাতে, অর্থাৎ তোমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যটা কত স্যার? 5, তাহলে 5-এর ভ্যালু কত হয়ে যাবে? ইন্টু 5 সমান 1200 হয়ে যাবে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো প্রফিট লস, আমি যখন তোমাদেরকে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করাবো একেবারে প্রত্যেকটা টাইপ ধরে ধরে শিখিয়ে দেবো, খুব সহজ চ্যাপ্টারটা, খুব সহজ, একেবারে জলের মতো সহজ। যদি আমরা প্রত্যেকটা জিনিস এক ধার থেকে টাইপ ওয়াইজ যদি ধরে ধরে শিখে যাই, একটু সময় নিব আমরা, কিন্তু জিনিসগুলোকে একেবারে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে শিখে যাব, যেন পরবর্তীতে এমন না হয় যে আজকে পড়লাম ভুলে গেলাম আবার পরে করে অন্য জায়গাতে আমাকে কনসেপ্ট ক্লাস দেখতে হচ্ছে। সেই জন্য প্রত্যেকটা জিনিস আমরা আস্তে করে শিখবো, ধীরে ধীরে শিখবো, কিন্তু ভালো মতো শিখবো। চলো পরের প্রশ্ন, একজন ব্যক্তি স্কুটারে করে 64 কিমি যাচ্ছে, ধরে নাও ব্যক্তিটা তুমি। এর আগে কিন্তু এই টাইপের অঙ্ক বলেছিলাম তোমাদেরকে তোমার গার্লফ্রেন্ডের উদাহরণ দিয়ে। ধরে নাও তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছ, স্কুটারতে বসে এখান থেকে এটুকু গেলে এখানে তোমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে, এখানে তোমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে, তাই তো? তুমি স্কুটারে করে যাচ্ছ। আচ্ছা স্কুটারও এঁকে দিই,
এখানে তুমি বসে স্কুটারে করে যাচ্ছ, কত কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছ? 64 কিমি পার ঘন্টা গতিবেগে। 64 কিমি পার ঘন্টা গতিবেগে তুমি এখান থেকে এখানে যাচ্ছ তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। এবার প্রশ্নে কি বলছে, একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং 16 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে শুরুর স্থানে ফিরে আসা। শুরুর স্থানে বলতে কি, এখান থেকে এটুকু তো গেলে তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে স্কুটারে 64 কিমি পার ঘন্টাতে। এবার স্কুটারটা পছন্দ হয়ে গেল তোমার গার্লফ্রেন্ডের, তুমি কি করলে, তোমার গার্লফ্রেন্ডকে স্কুটারটা দিয়ে দিলে গিফটে। এবার তুমি কিভাবে আসবে এখান থেকে? এবার তোমার গার্লফ্রেন্ড নিয়ে এসেছিল তোমার সঙ্গে দেখা করতে সাইকেলে চেপে, এবার সাইকেলটা দিয়ে দিল তোমাকে। এবার তুমি সাইকেলটা চালিয়ে আসছো এই শুরুর স্থানে, অর্থাৎ বাড়িতে আসছো তুমি 16 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে বলছে এখান থেকে গিয়ে এখানে আসতে তোমার গড় গতিবেগটা কত, সম্পূর্ণ যাত্রায় গড় গতিবেগটা কত আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে কি দেখো তো, এখান থেকে এটুকু যাচ্ছ, আবার এখান থেকে এটুকু ফিরে আসছো, সমান দূরত্ব যাচ্ছ, সমান দূরত্ব ফিরে আসছো, তবে ইকুয়াল ডিস্টেন্সের কথা বলছে, অর্থাৎ সমান দূরত্বের কথা বলছে। তাহলে গড় গতিবেগের সূত্র কি হয়ে যাবে, গড় গতি যখনই আমার সমান দূরত্ব, অর্থাৎ এখান থেকে এখানে যাচ্ছ, আবার ওটি পথ তুমি ফিরে আসছো, তাহলে সূত্র কি বলেছিলাম, 2 ইন্টু প্রথম স্পিড কত 64 ইন্টু দ্বিতীয় স্পিড কত 16 বাই দুটো স্পিডের যোগফল 64 ইন্টু 16, তাহলে কত হয়ে যাবে 2 ইন্টু 64 ইন্টু 16, আর এটা যোগ করলে কত হয়ে যাবে স্যার 80। তাহলে 2 দ্বারা কাটো, 2 দ্বারা 40, 2 80, 4 দ্বারা 4 10 40, 4 দ্বারা 4 একে 4, 4 6 24, 16, 16 স্কোয়ার কত 6 6 36 6, হাতে থাকলো 3, 6 দিয়ে 12, 3 15 5 হলে 1 2, 256 বাই 10, তাহলে 10 দ্বারা ভাগ করে দিলে কত হয়ে যাবে 2 56 দশমিক, আচ্ছা 25.6 কিমি পার ঘন্টা। তবে সম্পূর্ণ যাত্রায় তোমার গড় গতিবেগটা কত 25.6। 10 দ্বারা ভাগের নিয়ম কি বলেছিলাম, শূন্যটা তুলে দিব, ডান দিক থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব, বসিয়ে দিলাম 25.6 কিমি পার ঘন্টা। তাহলে আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এখান থেকে এটুকু পথ যাচ্ছ, আবার এখান থেকে এটুকু ফিরে আসছো, গতিবেগটা দুটো আলাদা বলে দিয়েছে। তাহলে গড় গতিবেগ কত, গড় গতিবেগ 2 ইন্টু দুটো স্পিডের গুণফল বাই দুটো স্পিডের যোগফল করে দিলে আমরা পেয়ে যাবো গড় গতিবেগ। চলো এবার তোমাদেরকে আজকে একটা আমি ট্রিক শিখিয়ে দিই। যে কোনো দুই অঙ্কের সংখ্যার বর্গ বের করার নিয়ম, অর্থাৎ স্কোয়ার। তোমাকে যদি বলে 22 এর স্কোয়ার কত হবে, তাহলে কি করবে স্যার, এটাকে গুণ করো, 2 এর সঙ্গে 2 গুণ করো, কত হয়ে যাবে 2 গুণ 2 4। এবার 2 গুণ 2 করো, 2 দুনা 4, 4 এর সঙ্গে 2 গুণ করো, কত হয়ে যাবে 8, 8 বসে দাও। এবার আবার 2 কে গুণ করো, 2 এর সঙ্গে 2 গুণিত 2 সমান 4, 484 হয়ে যাবে উত্তর। এবার দেখো একই রকম ভাবে যদি আমাকে দিয়ে দিল 25, তাহলে 25 এর কিভাবে বের করবে, তাহলে 25 এর গুণফল করো 5, 25 বলছি 5 এর, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে এ কি হবে 5 এর সঙ্গে 5 গুণ করো, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। তাহলে 5 এর স্কোয়ার করো, 5 5 25 এর 5, হাতে থাকলো কত 2, 2 লিখে দাও। 5 কে এবার 2 দ্বারা গুণ করো, 5 2 10, আর হাতে ছিল 2, কত হয়ে গেল 12, 12 2, হাতে থাকলো কত 1। আবার 2 কে কি করবো 2 দ্বারা গুণ করো, 2 দুনা 4, 4 হাতে 1, কত ছিল 1, তার মানে 5, কত হয়ে গেল 500, আচ্ছা 5 2 10, 5 2 10, 10 20, আর 2 22, 22 এর 2 হাতে থাকলো 2, 2 না 4, আর 2 6 হয়ে যাবে স্যার, সরি হাতে 2 ছিল, তার মানে কত হয়ে গেল 625। এবার যদি বলি তোমাকে 72 এর স্কোয়ার কত হবে স্যার, তাহলে কি করব 2 গুণিত 2 কত হয়ে যাবে 4, 7 2 14, আর 14 এর সঙ্গে আমরা করব 2 গুণ, 14 2 28 এর 8, হাতে থাকলো 2, 7 7 49, আর 2 51, তার মানে কত হয়ে গেল 5184। একই রকম ভাবে যদি আমি তোমাকে বলি 99 এর স্কোয়ার বের করো, 99 এর স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে স্যার, 9 এর সঙ্গে 9 গুণ করো, 9 গুণিত 9, তাহলে কত হয়ে যাবে 9 9 81 এর 1, হাতে থাকলো কত 8। এবার কি করতে হবে 9 এই 9 এই 9 দুটো 9 গুণ করো, 9 গুণিত 9 করে কি করে দিতে হবে, দুটোকে 2 দ্বারা গুণ, 9 9 81, আর 2 গুণ করলে কত হয়ে যাবে স্যার 2 16, 162, 162 কত বসবে 2, হাতে থাকলো কত 16। এবার 9 কে আবার 9 দ্বারা গুণ করো, 9 9 81, 81 আর 16 কত হয়ে যাবে স্যার 81 আর 16 7 9 97, তাহলে 97 বসিয়ে দাও, হয়ে গেল 9721। তাহলে এইভাবে তোমরা খুব সহজে বর্গমূলগুলো প্রত্যেকটা বের করতে পারবে। তাহলে এখান থেকে ছিল আজকের আমাদের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন এটা।
8টা প্রশ্ন আমরা কমপ্লিট করলাম প্রথম থেকে। আশা করি প্রত্যেকটা প্রশ্ন স্যার তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যেগুলো নতুন টাইপের প্রশ্ন আসবে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে স্যার আমি আগে কনসেপ্টগুলো বুঝিয়ে দেবো। হতে পারে একটু সময় বেশি লাগতে পারে, কারণ ক্লাসের মধ্যে অনেক টাইপের ছেলে রয়েছে যারা জিরোও রয়েছে, সেজন্য প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে চলতে হবে খুব সহজভাবে, এবং প্রত্যেকটা কনসেপ্ট আমি নতুন নতুন অঙ্ক যেগুলো আসবে কনসেপ্ট ওয়াইজ আমি আগে বলে দেবো, তারপরে ট্রিক্সে যাব। ঠিক আছে? এইভাবে আমরা পরীক্ষা চলা পর্যন্ত প্র্যাকটিস করে যাব। আর আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখান থেকে প্যাটার্নগুলো কমন পাবে পরীক্ষাতে, এবং প্রত্যেকটা অ্যান্সার করে আসতে পারবে যদি তোমরা প্রথম থেকে প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে করতে পারো, প্র্যাকটিস করে থাকো। তাহলে শুধু এখান থেকে করে রেখে দিলে হবে না স্যার, তোমাদেরকে টাইম মতো প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে, তবেই তুমি একটা ভালো ফল পাবে। তা নইলে কিন্তু একদিক থেকে করবে, একদিক থেকে ভুলে যাবে। আর তোমাদের যখন যেটা প্রয়োজন হবে তখন আমি ঠিক সেই জিনিসটা দিয়ে দিব। যখন আমার কনসেপ্ট দরকার তখন ঠিক কনসেপ্ট বলে দিব। যেমন তোমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস চেয়েছো, আমরা প্র্যাকটিস সেটের মাঝে মাঝে চ্যাপ্টারগুলো নিয়ে চলবো, কারণ পরীক্ষা বলা যেতে পারে না কখন হতে পারে। এই মাসে তো কথা বলেছিল কিন্তু এই মাসে হবে না, তাহলে যখন হবে আমরা তো জানি না কখন হবে, সময় কমও হতে পারে আমাদের হাতে, বেশিও হতে পারে। ওয়েস্ট বেঙ্গলের তো কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমরা খুব সুন্দরভাবে একদিক থেকে যখন যেটার কনসেপ্ট ক্লাস প্রয়োজন তখন আমি ঠিক সেটা দিয়ে দেবো তোমাদেরকে, চাপ নিতে হবে না। পরের রবিবার আমরা নৌকা স্রোত বা চোর পুলিশ সংক্রান্ত এই দুটোর মধ্যে টাইম স্পিডটা আমরা কমপ্লিট করে দিব, প্রত্যেকের রবিবার আবার যুক্ত হয়ে যাবে। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।